দুপুর 2:30 নয়াদিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের কাছের জানালায় মে মাসের রোদ পড়ে আছে। রোদটা নরম নয়, কঠিন, তীক্ষ্ণ, যেন কাঁচ ভেদ করে ভেতরে ঢুকতে চায়। বাইরে দিল্লির বাতাসে গরমের দম বন্ধ করা চাপ, ভেতরে এসির মৃদু ঠান্ডা। টেবিলের লাঞ্চের গন্ধ এখনো ভাসছে। রুটি, ডাল, পনির, একটু জিরা। নরেন্দ্র মোদী কেদারায় শরীরটা এলিয়ে দিলেন। দুপুরে একটি বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু রাজনীতিতে যারা মানচিত্র নিয়ে ঘুমায় তাদের ঘুম এত সহজে আসে না। চোখ বন্ধ করতেই বাংলাদেশ ভেসে ওঠে। শেখ হাসিনা নেই, এই বাক্যটি দিল্লির কূটনৈতিক ঘরে আজও অস্বস্তির মতো ঘোরে। দীর্ঘ সময় ধরে ঢাকার সঙ্গে যে সম্পর্কের পথ তৈরি হয়েছিল, সেই পথের পরিচিত বাঁকগুলো একে একে মুছে যাচ্ছে। আগে দিল্লি জানতো ঢাকায় কোন দরজায় কড়া নাড়লে কি জবাব আসবে। সীমান্ত, পানি, বাণিজ্য, নিরাপত্তা, সব প্রশ্নে একটি পরিচিত নরমতা ছিল। সেই নরমতার নাম ছিল শেখ হাসিনা। কিন্তু ইতিহাসেরও নিজের রাগ আছে। অনেক সময় সে সবচেয়ে সাজানো ঘরে ঢুকেও জিনিসপত্র সরিয়ে দেয়। এখন ঢাকায় তারেক রহমান, আর গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হতে পারে বেইজিং। একটা বিমান, একটা গন্তব্য, একটা সিদ্ধান্ত। কিন্তু কূটনীতির ভাষায় এই তিনটি জিনিস কখনো ছোট নয়। প্রথম বিদেশ সফর মানে শুধু ভ্রমণ নয়, এটি বার্তা। এটি কূটনৈতিক কালি দিয়ে লেখা প্রথম বাক্য। আর যদি সেই প্রথম বাক্যে লেখা থাকে চীন, তবে নয়াদিল্লির কপালে ভাঁজ পড়া অস্বাভাবিক নয়। চীন ইতিমধ্যে শেষ জুনে তারেক রহমানের বেইজিং সফর চেয়েছে বলে বাংলাদেশের গণমাধ্যমে প্রতিবেদন এসেছে। প্রস্তাব অনুযায়ী সফরটি 2 দিনের বেশি হতে পারে এবং বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঢাকা বেইজিং রাজনৈতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। মোদি জানেন দিল্লি আমন্ত্রণ জানিয়েছিল। হয়তো ভেবেছিলেন ভূগোল শেষ পর্যন্ত ঢাকাকে আবার দিল্লির দিকেই টেনে আনবে। কিন্তু ভূগোলের পাশাপাশি ইতিহাসও আছে, জনমত আছে, অর্থনীতিও আছে, আর আছে বাংলাদেশের নতুন রাষ্ট্রীয় আত্মসম্মান। এই হিসাব এবার আর আগের মতো সহজ নয়। কূটনীতির ইতিহাসে প্রথম বিদেশ সফরের আলাদা গুরুত্ব আছে। নেতা কোথায় গেলেন, কাকে আগে সম্মান দিলেন, কোন রাজধানীতে প্রথম ছবি তুললেন, এসব জিনিস শুধু প্রোটোকল নয়, এগুলো রাজনৈতিক সংকেত। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল মুক্তিযুদ্ধের বাস্তবতার ধারাবাহিকতা। 1991 সালে খালেদা জিয়ার পশ্চিমমুখী কূটনৈতিক অবস্থান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন সুর এনেছিল। 2024 সালে শেখ হাসিনার দিল্লি সফর ভারতের প্রতি আস্থার পুরনো বার্তাকেই পুনরায় জোরালো করেছিল। এখন 2026, বাংলাদেশে নতুন সরকার, নতুন ক্ষমতার ভাষা, নতুন জনমত, নতুন আঞ্চলিক বাস্তবতা। তারেক রহমান যদি প্রথম বিদেশ সফরে বেইজিং যান, তাহলে সেটি শুধু চীন সফর হবে না, সেটি হবে কূটনৈতিক ঘোষণাপত্র। বাংলাদেশের একমুখী নির্ভরতার রাজনীতিতে নেই। ঢাকা নিজের দরজা একাধিক দিকে খুলতে চাইছে। তবে এখানেই ভুল বোঝার ঝুঁকি আছে। বেইজিং আগে মানেই দিল্লি শত্রু, এমন সরল অঙ্ক কূটনীতিতে চলে না। বরং এর মানে হতে পারে বাংলাদেশ এখন নিজেকে এমন রাষ্ট্র হিসেবে সাজাতে চাইছে যে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক রাখবে নিজের স্বার্থে, কারো অভিভাবকত্বে নয়। তারেক রহমানের পররাষ্ট্রনীতি নিয়ে তার ঘনিষ্ঠ মহলও বাংলাদেশ ফার্স্ট নীতির কথা বলেছে। এক ভারতীয় প্রতিবেদনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, বাংলাদেশ, ভারত ও চীনের মধ্যে ফুটবল হবে না, বরং প্রয়োজনে রেফারি হতে পারে। অর্থাৎ ঢাকার লক্ষ্য ভারসাম্য, অন্ধ আনুগত্য নয়। এই বাক্যটির ভেতরে নতুন বাংলাদেশের রাষ্ট্রচিন্তা লুকিয়ে আছে। বাংলাদেশ এখন আর শুধু কারোর দিকে তাকিয়ে থাকা দেশ হতে চাইছে না, বাংলাদেশ নিজের অবস্থান থেকে কথা বলতে চাইছে। বাংলাদেশ ভারত সম্পর্কের বর্তমান অস্বস্তি বোঝার জন্য শেখ হাসিনার পতনকে এড়িয়ে যাওয়া যায় না। 1.5 শতকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে ভারতকে ঘিরে একটি গভীর অভিযোগ জমেছে। বিরোধী দল দমন, বিতর্কিত নির্বাচন, মানবাধিকার প্রশ্ন, এসব বিষয়ে দিল্লির নিরাপত্তা বাংলাদেশের জনমনে প্রশ্ন তৈরি করেছে। অনেকে বিশ্বাস করে শেখ হাসিনার সরকার টিকে থাকার পেছনে ভারতের কূটনৈতিক সমর্থন ছিল বড় শক্তি। এই বিশ্বাস সত্য হোক বা আংশিক সত্য, রাজনীতিতে জনমতের প্রভাব বাস্তব। জনগণ যদি মনে করে দিল্লি তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছিল, তাহলে নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফরে দিল্লি যাওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ কূটনীতি শুধু বিদেশে হয় না, ঘরের ভেতরেও হয়। বিদেশ সফরের ছবি শুধু বিদেশি সংবাদপত্রে ছাপে না, দেশের মানুষও দেখে। তারেক রহমান যদি প্রথম সফরে দিল্লি যেতেন, বিরোধী রাজনীতি, তরুণ প্রজন্ম, আন্দোলন পরবর্তী জনমত, সব জায়গায় প্রশ্ন উঠত। মানুষ বলতো, এত রক্ত, এত আন্দোলন, এত পরিবর্তনের পর আবার প্রথমেই দিল্লি। এই অস্বস্তি বোঝার জন্য বড় বিশ্লেষক হতে হয় না, বাংলাদেশের চায়ের দোকানও এখন ভূ রাজনীতি বোঝে। তাই বেইজিং সফরের সম্ভাবনা যতটা আন্তর্জাতিক বার্তা, ততটাই অভ্যন্তরীণ রাজনৈতিক ক্যালকুলেশন। এটি তারেক রহমানকে দেখায় এমন নেতা হিসেবে যিনি ভারতের সঙ্গে দরজা বন্ধ করছেন না, কিন্তু প্রথম দরজাটি খুলছেন এমন রাজধানীতে যেখানে দিল্লির ছায়া নেই।
বাংলাদেশের সামনে 2026 সালের শেষ দিকে একটি বড় কাঠামোগত পরিবর্তন, স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণ। শুনতে এটি সাফল্যের গল্প, কিন্তু এর সঙ্গে আসছে ঝুঁকি। শুল্কমুক্ত সুবিধা ধীরে ধীরে কমবে, রপ্তানিতে প্রতিযোগিতা বাড়বে, বিশেষ করে তৈরি পোশাক খাত চাপের মুখে পড়বে। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে গার্মেন্টস থেকে। সস্তা শ্রম দিয়ে এতদিন প্রতিযোগিতা করা গেছে, কিন্তু সামনে দরকার প্রযুক্তি, দ্রুত সরবরাহ, নতুন বাজার, মূল্য সংযোজন, শিল্পাঞ্চল, বন্দর আধুনিকায়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স। এই জায়গায় চীন বড় খেলোয়াড়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চীন বাংলাদেশকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে $1 বিলিয়ন চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ, মোংলা বন্দরের আধুনিকায়নে $400 মিলিয়ন, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $350 মিলিয়ন এবং $150 মিলিয়ন কারিগরি সহায়তার কথা ছিল। এই অর্থনৈতিক বাস্তবতা তারেক রহমান বুঝবেন না, এটা ভাবা ভুল। তার লক্ষ্য যদি সত্যি বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে নেওয়া হয়, তাহলে চীনকে উপেক্ষা করার সুযোগ নেই। ভারত গুরুত্বপূর্ণ প্রতিবেশী, কিন্তু বাংলাদেশে এমন পরিমাণ অবকাঠামো, শিল্প, প্রযুক্তি ও বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে চীন অনেক বেশি আগ্রাসী। চীন শুধু টাকা দেয় না, চীন প্রকল্প দেয়, রাস্তা দেয়, সেতু দেয়, বিদ্যুৎ কেন্দ্র দেয়, শিল্পাঞ্চল দেয়, বন্দর আধুনিকায়ন দেয়। অবশ্যই সাহায্যের সঙ্গে ঋণের ঝুঁকি, নির্ভরতার প্রশ্ন, রাজনৈতিক প্রভাব এসবও আছে, কিন্তু উন্নয়নশীল অর্থনীতির জন্য বড় বিনিয়োগের প্রয়োজন অস্বীকার করা যায় না। তারেক রহমানের সম্ভাব্য বেইজিং সফর তাই শুধু কূটনৈতিক সৌজন্য নয়, এটি অর্থনৈতিক বেঁচে থাকার হিসাবও হতে পারে। তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের বেদনা। শীতকালে শুকিয়ে যাওয়া নদী, বর্ষায় হঠাৎ বন্যা, কৃষকের অপেক্ষা, নদীর বুকে বালু, এই হলো ভাটির বাস্তবতা। দশকের পর দশক ধরে তিস্তা পানি বন্টন নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা চলছে, কিন্তু চুক্তি হয়নি। পশ্চিমবঙ্গের রাজনীতি, দিল্লির হিসাব, কেন্দ্র রাজ্য টানা পড়েন, সব মিলিয়ে বাংলাদেশ অপেক্ষা করেছে। এখন সেই অপেক্ষার জায়গায় ঢাকায় অন্য ভাবনা উঠছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণ। এই জায়গাতেই দিল্লির অস্বস্তি সবচেয়ে বেশি, কারণ তিস্তা অববাহিকা ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছে। এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে। নিরাপত্তা বিশ্লেষকদের চোখে এটি ভারতের অন্যতম সংবেদনশীল অঞ্চল। সাম্প্রতিক বিশ্লেষণেও বলা হয়েছে, তিস্তা অববাহিকায় চীনা উপস্থিতি উন্নয়ন প্রকল্প হিসেবে শুরু হলেও ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নৈকট্যের কারণে। বাংলাদেশের দৃষ্টিতে প্রশ্নটি ভিন্ন। যদি ভারত তিস্তার পানি চুক্তি না করে, যদি উত্তরাঞ্চলের মানুষ বছরের পর বছর অপেক্ষা করে, তাহলে বাংলাদেশ কি শুধু তাকিয়ে থাকবে? নদী শুকাবে, কৃষক মরবে, আর ঢাকা কূটনৈতিক সৌজন্যের ভাষা বলবে? চীন এখানে সুযোগ দেখছে, বাংলাদেশও চাপের কৌশল দেখছে। এটা কি মাস্টার স্ট্রোক নাকি ঝুঁকিপূর্ণ খেলা? দুটি উত্তরই সম্ভব। চীনের অংশগ্রহণ তিস্তা প্রকল্পে অর্থ, প্রযুক্তি ও দ্রুত বাস্তবায়নের সম্ভাবনা আনতে পারে। একই সঙ্গে ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়ে সম্পর্ক আরও উত্তপ্ত করতে পারে। অর্থাৎ নদীর পানি এখন আর শুধু কৃষির প্রশ্ন নয়, এটি হয়ে গেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত দাবার ঘুঁটি। বাংলাদেশের চীন ঘনিষ্ঠতা শুধু অর্থনীতি বা নদী প্রকল্পে সীমাবদ্ধ নয়, প্রতিরক্ষা খাতেও চীনের প্রভাব দীর্ঘদিনের। বিমান, নৌযান, ট্যাঙ্ক, মিসাইল, রাডার, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহু প্ল্যাটফর্মে চীনা প্রযুক্তির উপস্থিতি আছে। এখন নতুন আলোচনায় উঠছে ড্রোন, JF-17 আধুনিক বিমান প্রযুক্তি। JF-17 চীন পাকিস্তানের যৌথ প্রযুক্তির যুদ্ধবিমান। যদি বাংলাদেশ এই ধরনের প্ল্যাটফর্ম বিবেচনা করে, তাহলে তা ভারতের জন্য নতুন নিরাপত্তা হিসাব তৈরি করবে, কারণ বাংলাদেশের আকাশ সীমা ভারতের পূর্বাঞ্চল, উত্তর পূর্ব ও বঙ্গোপসাগরীয় কৌশলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। এই জায়গায় তারেক রহমানের সরকারকে অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য রাখতে হবে। প্রতিরক্ষা আধুনিকায়ন দরকার, কিন্তু এমনভাবে দরকার যাতে বাংলাদেশ কারো সামরিক উপগ্রহে পরিণত না হয়। চীন থেকে প্রযুক্তি নেওয়া যাবে, পাকিস্তানের সঙ্গে কথা বলা যাবে, পশ্চিম থেকেও কেনা যাবে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হতে হবে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা। কারণ স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা শুধু অস্ত্রের উৎসে নয়, নিরাপত্তা থাকে সিদ্ধান্তের স্বাধীনতায়। এখানে একটি বিষয় স্পষ্ট, বেইজিং সফর মানে দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয়। ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী। সীমান্ত, পানি, বাণিজ্য, বিদ্যুৎ, নিরাপত্তা, মানুষের সম্পর্ক, সব ক্ষেত্রে ভারতকে এড়িয়ে চলা অসম্ভব। তারেক রহমান শপথ নেওয়ার পরে নরেন্দ্র মোদী তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও প্রতিবেদন আছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি গিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এই যোগাযোগও দেখায় ঢাকা দরজা বন্ধ করছে না, বরং তারেক রহমানের কৌশল হতে পারে ভারসাম্য ফিরিয়ে আনা।
শেখ হাসিনার সময় বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ ছিল, অনেকের চোখে অতিরিক্ত ভারত ঘনিষ্ঠ। এখন ঢাকা সেই একমুখী নির্ভরতা থেকে বেরিয়ে বহুমুখী পররাষ্ট্রনীতি চাইছে, যেখানে চীন থাকবে অর্থনীতির জন্য, ভারত থাকবে ভূগোলের জন্য, যুক্তরাষ্ট্র থাকবে বাজার ও কৌশলের কারণে, সৌদি আরব ও উপসাগর থাকবে শ্রমবাজার ও জ্বালানির কারণে। এটাই পরিণত রাষ্ট্রের পথ, কারো দাস নয়, কারো শত্রু নয়, সবার সঙ্গে সম্পর্ক, কিন্তু নিজের স্বার্থ আগে। এই নীতির নামই হতে পারে নতুন বাংলাদেশের বাস্তববাদ। রাত নেমেছে ঢাকায়। প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো এক ঘরে হয়তো ফাইল খোলা, সফরসূচি, বৈঠকের তালিকা, সম্ভাব্য চুক্তি, বিনিয়োগ, তিস্তা, বাণিজ্য, ঋণ, প্রতিরক্ষা সব একসঙ্গে সাজানো হচ্ছে। বাইরে মে মাসের বাতাসে বৃষ্টির গন্ধ, দূরে বিদ্যুৎ চমকে উঠছে। একই সময়ে নয়াদিল্লির সাউথ ব্লকে আলো জ্বলছে। কেউ হয়তো রিপোর্ট পড়ছে, ঢাকা কি সত্যি বেজিং যাচ্ছে? চীনের সঙ্গে কি চুক্তি হতে পারে? তিস্তার নথি কোথায় দাঁড়িয়েছে? বাংলাদেশ কি কৌশলগতভাবে সরে যাচ্ছে, নাকি শুধু দর কষাকষির টেবিল বড় করছে? আর বেইজিং এ হয়তো অন্য এক ঘরে নরম আলো। শি জিনপিং এর উপদেষ্টারা হিসাব করছেন বাংলাদেশকে কি দিলে দক্ষিণ এশিয়ার মানচিত্রে নতুন ভারসাম্য তৈরি হবে। কূটনীতির থ্রিলার এমনই, এখানে গুলি চলে না কিন্তু মানচিত্র বদলায়, এখানে সৈন্য নামে না কিন্তু নদীর দিক ঘুরে যায়, এখানে হাসি মুখে হাত মেলানো হয় অথচ টেবিলের নিচে চলে কৌশলের ধারালো খেলা। তারেক রহমান যদি সত্যি প্রথম বিদেশ সফরে বেইজিং যান, তাহলে সেটি শুধু একটি সফর হবে না, সেটি হবে ঘোষণা বাংলাদেশ এখন নিজের কেন্দ্র খুঁজছে। দিল্লির দিকে তাকাবে কিন্তু ভয়ের চোখে নয়, বেইজিং এর সঙ্গে হাত মেলাবে কিন্তু আত্মসমর্পণের ভঙ্গিতে নয়, বিশ্বের সঙ্গে কথা বলবে কিন্তু নিজের জনগণের স্বার্থ মাথায় রেখে। রাত আরও গভীর হয়, ঢাকার আকাশে বৃষ্টি নামে। কোনো এক ফাইলে সফরের সম্ভাব্য তারিখের পাশে লাল কালিতে একটি দাগ টানা হয়, আর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অন্ধকারে খুব নীরবে একটি বিমান যেন রানওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে।